বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, ভূমি উন্নয়ন উচ্চ বিদ্যালয়। অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে যে ধারাবাহিক কার্যক্রম চলছে, সেই ধারাবাহিকতায় আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৬ এর জাবেদা সংক্রান্ত একটি উদ্দীপক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো আজকে যে উদ্দীপক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে জাবেদার পড়। তো জাবেদাটা কি? জাবেদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জার্নাল, যেটি ফরাসি জার শব্দ থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে দিবসের প্রথম ভাগ, অর্থাৎ লেনদেনগুলোকে, ব্যবসায়িক লেনদেনগুলো সংগঠিত হওয়ার পর তারিখের ক্রমানুযায়ী ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় জাবেদা বই। তো আজকে যে উদ্দীপক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, সকলে উদ্দীপকটির দিকে লক্ষ্য করো, মনোযোগ সহকারে শোনো এবং খাতায় লিপিবদ্ধ করো। তো সকলেই খেয়াল করো, দেখো এখানে আমি লিখেছি যে জনাব রব্বানী একজন ব্যবসায়ী, 2019 সালের মে মাসে তার ব্যবসায়ী নিম্নোক্ত লেনদেন সমূহ সংগঠিত হয়েছিল। তো এখানে আমি বলছি মেয়ের 1 তারিখে জনাব রব্বানী নগদ 5 লক্ষ টাকা, ব্যাংক উদ্বৃত্ত 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার আসবাবপত্র ও 20,000 টাকার পাওনাদার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। এরপরে আছে 5% বার্তা 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করেন তিনি। এছাড়া যার 20% তিনি নগদে পরিশোধ করেন এবং 30% টাকা চেকে পরিশোধ করেন। 10% বার্তায় 50,000 টাকার পণ্য বিক্রি করেন তিনি, যার 10% টাকা নগদে পান, 40% টাকা চেকে পান এবং বাকি টাকা বকেয়া থাকে। এরপরে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেন 25,000 টাকার একটি চেক। লাবিবের কাছ থেকে ঋণ গ্রহণ করেন 20,000 টাকা। আন্তঃফেরত আছে তার এখানে 5,000 টাকা। আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রয়কৃত মাল ফেরত আসছে। এরপরে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ এখানে আছে 3,000 টাকা। কমিশন অনাদি আছে 500 টাকা। ব্যাংক উত্তোলন আছে 10,000। পাওনাদারকে চেকে পরিশোধ করা হয়েছে 6,500 টাকা। বার্তা পাওয়া গেছে 500 টাকা। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় আছে 10,000 টাকা। আসবাবপত্র অবশ্যই ধার্য করা হয়েছে 5,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে উদ্দীপক সেটার যে প্রথম প্রশ্নটা আমরা এখানে লিখেছি, এটি হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? আমি এখানে একটি ছক অঙ্কন করেছি, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখানে আমি লিখেছি যে সকল সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করছে জনাব রব্বানী, নগদ টাকা, ব্যাংক উদ্বৃত্ত এবং আসবাবপত্র, এগুলোর যোগফল দেখাইছি। নগদ টাকা আছে এখানে 5 লক্ষ টাকা, ব্যাংক উদ্বৃত্তের টাকা আছে 1 লক্ষ টাকা, আসবাবপত্রের টাকা আছে 2 লক্ষ টাকা। এখানে 5 আর এখানে 5 লক্ষ, 1 লক্ষ এবং 2 লক্ষ, সব মিলে এখানে মোট টাকা হচ্ছে 8 লক্ষ টাকা। এটা থেকে আমরা এখানে পাওনাদারের টাকাটা বাদ দিব, কেননা এটা একটা দায়। এটা বাদ দিলে এখানে টাকা থাকবে 7,20,000 টাকা। সরি, এখানে টাকা থাকবে 7,80,000 টাকা থাকবে, এখানে 7,80,000 টাকা। তো এটা হলো আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হলো আজকের আমাদের ক নং প্রশ্নের সমাধান। এরপরে আসি আমি খ নং প্রশ্নে। এখানে 2, 5, 7, 8, 10 ও 12 এবং 15 তারিখে লেনদেনের ভিত্তিতে হিসাবের একটি সহকারী বই প্রস্তুত করার কথা বলছে। তো আমরা একটু আগে বলছি যে হিসাবের সহকারী বই বলতে আমরা জাবেদা বইকে বুঝে থাকি। আমি এখানে হিসাবের যে সহকারী বই সেটার একটা ছক অঙ্কন করেছি। এখানে লিখেছি তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো সর্বপ্রথম আমি এখানে যে তারিখে লেনদেনটা উল্লেখ করতে বলছে সেটা লিখছি। যেমন 2 তারিখে লেনদেনটা 5% বার্তা 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হয়েছে, যার 20% নগদে ও 30% চেকে পরিশোধ করা হয়েছে। এটার জন্য আমরা ক্রয় হিসাবকে ডেবিট করেছি। নগদ টাকা প্রদান করার ফলে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদের হিসাবকে ক্রেডিট করেছি। ব্যাংক হিসাবকে ক্রেডিট করেছি, কেননা চেক প্রদান করলে এটা দ্বারা সম্পদ হ্রাস পায়। এবং পাওনাদার হিসাবকে ক্রেডিট করেছি, কেননা এখানে পাওনাদার হিসাবকে ক্রেডিট করার কারণটা হচ্ছে কি, এখানে 20% টাকা নগদে এবং 30% টাকা চেকে পরিশোধ করা হয়েছে। মোট 50% পণ্য ক্রয়ের টাকা পরিশোধ করা হয়েছে, আরও 50% টাকা বাকি আছে। এটার জন্য এখানে দায়, অর্থাৎ বাকিতে বিক্রি করা হয়েছে, দায়ের বৃদ্ধি পাইছে, এই জন্য পাওনাদার হিসাবকে ক্রেডিট করেছি এবং কারণটা উল্লেখ করেছি, যেহেতু 5% বার্তা নগদে, চেকে ও দাঁড়ে পণ্য ক্রয় করা হলো। এরকমভাবে আমরা
প্রথমে পণ্য ক্রয়ের মূল টাকা থেকে 5% টাকা বাদ দিয়ে পণ্য ক্রয় হিসেবে 95,000 টাকা লিখেছি। এরপরে এখানে আমরা 95,000 টাকার 20% যে টাকাটা, অর্থাৎ এখানে 19,000 টাকা এটা লিখেছি নগদান হিসেবের বরাবর, এবং ব্যাংক হিসেবের বরাবর লিখেছি 30% টাকা, পাওনাদার হিসেবের বরাবর লিখেছি 47,500 টাকা, অর্থাৎ 50% টাকা। এভাবে আমরা এখানে সাজাবো, কেননা আমরা জানি যে এখানে জাবেদার অঙ্ক করতে গেলে যে বিষয়টার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একটি কারবার প্রতিষ্ঠানে যখন ব্যয় ও সম্পদ বৃদ্ধি পায় তখন এগুলোকে আমরা ডেবিট করে থাকি, ব্যয় ও সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করে থাকি। আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো হ্রাস পেলে হয় ডেবিট। এরপরে আসি আমি 5 তারিখে যে দফাটা, এখানে 5% বারটা 1 লক্ষ টাকার 10% বাড়তে 50,000 টাকার পণ্য বিক্রয়, 10% নগদে 39% চেকে পাওয়া গেল। তো নগদ টাকা পাইলে আমরা নগদান হিসাবকে ডেবিট করব, চেক পাওয়ার কারণে ব্যাংক হিসাবকে ডেবিট করব, আর কিছু অংশ আমরা বাকিতে বিক্রি করছি সেটার জন্য দেনাদার হিসাবকে ডেবিট করব এবং বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। কারণটা উল্লেখ করব, যেহেতু 10% বাড়টায় নগদে, চেকে ও ধারে পণ্য বিক্রি করা হলো। তো আমি এখানে 50,000-এ 10% অর্থাৎ 4,500 টাকা, 50,000-এ 10% অর্থাৎ 5,000 টাকা বাদ দিয়ে এখানে বিক্রয় হিসাবের বরাবর লিখেছি 45,000 টাকা। এইটার মধ্যে থেকে আবার 10% টাকা নগদে পাইছি, 45,000-এ 10% 4,500 লিখেছি নগদান হিসাবের বরাবর, কেননা এখানে সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য নগদান হিসাবকে ডেবিট করেছি। অপরদিকে চেক পাইছি 40%-এর, অর্থাৎ এখানে 45,000-এর 40% টাকা হচ্ছে 18,000, তো ব্যাংক হিসাবের বরাবর লিখেছি 18,000, এবং বাকি এখানে আছে 50%-এর টাকা অর্থাৎ 22,500 টাকা, এটা আমরা দেনাদার হিসাবের বরাবর লিখেছি, কেননা বাকিতে বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয় অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায়, যেন দেনাদার হিসাব হবে ডেবিট। এবং সর্বশেষে আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছি, কেননা আয় বৃদ্ধি পেয়েছি, এবং কারণটা উল্লেখ করেছি 10% বাড়টায় নগদে, চেকে ও ধারে পণ্য বিক্রি করা হলো। এরপরে আসি আমরা এবার 7 তারিখে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমাদান করা হয়েছে 25,000 টাকা। এটার জন্য আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব, কেননা ব্যাংকে টাকা জমা দিলে সম্পদ বৃদ্ধি পায়, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। অপরদিকে যেহেতু দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেছে, দেনাদার হিসাবকে আমরা ক্রেডিট করব। আচ্ছা, একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে সম্পদ হ্রাস পেয়েছে, এবং কারণটা উল্লেখ করেছি, যেহেতু দেনাদারের কাছ থেকে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। এরপর আসি 8 তারিখে লাবিবের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়েছে 20,000 টাকা। এটার জন্য আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি, লাবিবের ঋণ হিসাবকে ক্রেডিট করেছি, এবং কারণটা উল্লেখ করেছি, যেহেতু লাবিবের কাছ থেকে ঋণ গ্রহণ করা হলো, একদিকে সম্পদ বৃদ্ধি পেল, অপরদিকে এখানে দায় বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে নগদানকে ডেবিট করেছি, এবং দায় বৃদ্ধি পাওয়ার কারণে লাবিবের ঋণ হিসাবকে ক্রেডিট করেছি। আচ্ছা, এরপরে আসি আমরা 10 তারিখে আছে এখানে আন্তঃফেরত আছে 5,000 টাকা, অর্থাৎ বিক্রয়কৃত মাল ফেরত আসছে। বিক্রয়কৃত মাল ফেরত আসলে আয় হ্রাস পায়, যেন আন্তঃফেরত হিসাব হবে ডেবিট, এবং অপরদিকে দেনাদারের কাছ থেকে বিক্রিকৃত মাল ফেরত আসছে, সম্পদ হ্রাস পাইছে, যেন দেনাদার হিসাবকে ক্রেডিট করেছে, এবং কারণটা উল্লেখ করেছি, যেহেতু বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। এরপরে দেখো সর্বশেষে আছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। প্রদেয় বিল হিসাব হয়েছে ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রদেয় বিল হিসাব ডেবিটকে প্রদেয় বিলে অর্থ পরিশোধ করছে, অর্থাৎ দায় হ্রাস পেয়েছে, এই জন্য প্রদেয় বিল হিসাব ডেবিট হয়েছে। অপরদিকে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, কারণ কি সম্পদ হ্রাস পেয়েছে। তো আমরা এখানে কারণ উল্লেখ করেছি, যেহেতু ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হলো। সো এখানে আমি বিলের শব্দটা লিখিনি। তো 15 তারিখের আছে এখানে যে কমিশন অনাদায়ী রইল 500 টাকা, তাহলে অনাদায়ী কমিশন হিসাবকে ডেবিট করব এবং কমিশন হিসাবকে ক্রেডিট করব। এখানে কমিশন পাওয়ার কথা ছিল কিন্তু পাই নাই। আয় যদি বকেয়া থাকে তাহলে সেটা সম্পদ হিসেবে গণ্য হয়, সম্পদ বাড়ে, এই জন্য অনাদি কমিশন হিসাব হবে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কমিশন হিসাবকে আমরা এখানে ক্রেডিট করেছি, কারণ আয় বৃদ্ধি পেয়েছে, এবং কারণটা উল্লেখ করেছি, যেহেতু অনাদি কমিশন হিসাবভুক্ত করা হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আজকের খ নং প্রশ্নের সমাধান। এবার আসি আমি এখানে ঘ নং প্রশ্নে। এখানে আমি লিখেছি ব্যাংক হিসাব ও আসবপত্র হিসাবের খতিয়ান আধুনিক ছকে প্রস্তুত করো। তো আমরা চলমান যে ছক, খতিয়ানের দুইটা ছক আছে, এক হচ্ছে টি ছক বা যেটাকে আমরা বলি প্রাচীন ছক বা গতানুগতিক পদ্ধতির ছক বা ইয় ছক বলি, আর এছাড়াও আরেকটা ছক আছে, সেটা হচ্ছে চলমান জের ছক বা আধুনিক ছক, বা এটাকে আমরা বিবরণী ছক বলি। তো এই ছকে আজকে আমরা এখানে দুইটা হিসাবের খতিয়ান করেছি, ব্যাংক হিসাব এবং আসবপত্র হিসাব আধুনিক ছকে করেছি। এখানে খেয়াল করো, সর্বপ্রথম এখানে সে জনাব রব্বানি ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করছে। তো এটার জন্য সাধারণত আমরা প্রথম যে লেনদেনটা, এটাকে জাবেদা করলে নগদ হিসাব ডেবিট হয়, ব্যাংক ডেবিট হয়, আসবপত্র ডেবিট হয়,
পাওনাদার ক্রেডিট হয় এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। তো ব্যাংক হিসাবের বিপরীতে যে হিসাবটা আছে এখানে মূলধন লিখবো আমরা, ব্যাংক হিসাব যেহেতু ডেবিট দিকে টাকা লিখবো এবং এখানে ডেবিট উদ্বৃত্তের করে বা ডেবিট জেরে করে টাকাটা লিখবো। তো 2 তারিখে আছে এখানে 5% বার্তা 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে যার 20% নগদে ও 30% চেকে পরিশোধ করা হচ্ছে। তো চেকে পরিশোধের হিসাবটুকু আমরা এখানে নিয়ে আসবো। তো ক্রয় হিসাব হবে ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো ব্যাংকের বড় বিপরীতে আছে এখানে ক্রয় হিসাব, এটা লিখবো। ব্যাংক যেহেতু ক্রেডিট দিকে টাকা লিখবো আমরা সেই 28,500 টাকা। আচ্ছা, তো এরপরে আছে 5 তারিখে আছে 10% বার্তা 50,000 টাকার পণ্য বিক্রি করে 10% নগদে ও 40% চেকে পাওয়া গেল। তো চেকে পাওয়ার অংশটুকু আমরা ব্যাংক হিসাবে নিয়ে আসবো। এটার জন্য ব্যাংক হিসাব হবে ডেবিট, বিক্রয় ক্রেডিট, শুধু চেকের অংশটুকুর জন্য। তো এখানে আমরা ব্যাংক হিসাবের যেহেতু ডেবিট এটার সাথে ক্রেডিট দিকে বিক্রয় হিসাব আছে লিখলাম এবং ব্যাংক হিসাব ডেবিট, এই জন্য আমরা ডেবিট দিকে 18,000 টাকা লিখলাম। প্রথমত ডেবিট দিকে 1 লাখ লিখেছিলাম, ক্রেডিট দিকে 28,000, এটা থেকে এটা বাদ দিয়ে পাইছি 71,500। এটার সাথে আবার 18,000 টাকা পেলাম। এটা 71,000-এর সাথে আমরা এখানে কি করছি যোগ করে দেখাইছি, এখানে হয়েছে 89,500। এরপরে আসি আমরা 7 তারিখে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দান। তো এখানে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, দেনাদার ক্রেডিট। তো ব্যাংকের সাথে আছে যেহেতু দেনাদার লিখবো এবং ব্যাংক হিসাব আছে যেহেতু ডেবিট দিকে টাকা লিখবো 25,000। তো 89,500-র সাথে আবার ডেবিট দিকে ব্যাংক জমার পরিমাণ বেড়েছে 25,000, এটা যোগ করে পাইছি 1,14,500। এরপরে আসি আমি 20 তারিখে, এখানে আছে ব্যাংক হতে উত্তোলন করা হলো। তাহলে এটা চাপে দেওয়া হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক থেকে টাকা চলে গেছে। তো ব্যাংক হিসাবের সাথে আছে নগদান লিখেছি এবং ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট তাই টাকাটা আমরা এখানে ক্রেডিট পাশে লিখেছি। 1,11,000 থেকে 10,000 বাদ দিয়ে টাকা দেখাইছি 1,01,500। এরপরে আসি আমরা 25 তারিখে পাওনাদারকে চেকে পরিশোধ করা হয়েছে 6,500 টাকা, বার্তা প্রাপ্তি 500 টাকা। যেহেতু পাওনাদারকে চেকে 6,500 টাকা পরিশোধ করা হয়েছে, এটার জন্য পাওনাদার হিসাব হবে ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর বার্তা প্রাপ্তির সহজাবেদা বলতে হবে যে পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। তো পাওনাদার হিসাবের বরাবর আমরা এখানে পাওনাদার হিসাব লিখবো ব্যাংক হিসাবের খতিয়ানের গড়ের ভিতরে। পাওনাদার হিসাব লিখে ব্যাংক হিসাবের যে টাকাটা এখানে চেকে পরিশোধ করছে 6,500, এটা লিখবো ক্রেডিট দিকে। তো 1,01,500 থেকে 6,500 বাদ দিলে টাকা থাকবে এখানে 95,000 টাকা। এরপরে আসি আমরা 28 তারিখে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। তো এটার জন্য প্রাপ্য বিল হিসাব হবে এখানে ব্যাংক হিসাব হবে ডেবিট, প্রাপ্য বিল হিসাব হবে ক্রেডিট। তো ব্যাংক হিসাবের সাথে যেহেতু প্রাপ্য বিল আছে, ব্যাংক হিসাবের খতিয়ানের গড়ে আমরা প্রাপ্য বিল হিসাব লিখবো এবং ব্যাংক হিসাব যেহেতু আছে ডেবিট দিকে টাকা লিখবো। 95,000-এর সাথে 10,000 লিখে আমরা এখানে মোট জের দেখাবো 1,05,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের ব্যাংক হিসাব। আমাদের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত এখানে বের হলো বা জের বের হলো 1,05,000 টাকা। এবার আসি আমরা আসবাবপত্র হিসাবের নিয়ে। এবার এখানে এটা আমরা এখানে চলমান জের স্টক অঙ্কন করেছি এবং সর্বপ্রথম যেহেতু আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে এখানে 1 তারিখে, তো আসবাবপত্র হিসাব ডেবিট হয় এবং মূলধন হিসাব হবে ক্রেডিট। এই জন্য আসবাবপত্র হিসাবের বিপরীতে আমরা এখানে মূলধন হিসাবটা লিখবো এবং লিখে আসবাবপত্র হিসাব যেহেতু ডেবিট দিকে টাকা লিখবো এবং উদ্বৃত্তের গড়েও উদ্বৃত্তের গড়েও টাকা দেখাবো এখানে 2 লক্ষ টাকা। এরপরে আসছে এখানে আসবাবপত্র অবচয় ধার্য হলো 5,000 টাকা। এটার জন্য আমরা অবচয় হিসাবকে ডেবিট করি এবং পুঞ্জীবিত অবচয় লিখে আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করি। তো আসবাবপত্র হিসাবের বিপরীতে যেহেতু ডেবিট পাশে অবচয় হিসাব আছে, এটা লিখবো আমরা অবচয় হিসাব লিখে আসবাবপত্র হিসাব যেহেতু ক্রেডিট দিকে টাকা লিখবো 5,000। তো 2 লাখ থেকে আমরা 5,000 টাকা বাদ দিয়ে আসবাবপত্র হিসাবের উদ্বৃত্ত দেখাবো এখানে 1,95,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই পরিসমাপ্তি ঘোষণা করছি। তো পরবর্তী অন্য কোনো ক্লাসে আমি আবার তোমাদের সামনে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। এই পর্যন্ত সকলে সুস্থ থাকো এবং বাড়িতে অবস্থান করো, নিয়মিত পড়াশোনা করো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসের এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।